প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার আজকের আলাপচারিতা। সেটা হচ্ছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনী তারিখ 12, সেটাকে হুমকির মুখে। নির্বাচন নিয়ে কি সংশয়ে তৈরি হলো এই ওসমান হাদি নিহত হওয়ার পরে? এটা নিয়ে আলাপ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত আলাপটাতে। সেটা হচ্ছে যে প্রথমে একটা স্পষ্ট কথা, বাংলাদেশকে যদি দেশ হিসেবে টিকিয়ে রাখতে চান তাহলে প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে নির্বাচনকে সমর্থন করা এবং নির্বাচনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই মুহূর্তে বাংলাদেশের যে ইন্টারিম সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার নেতৃত্বে সরকার চায় নির্বাচন। সেই সূত্রে নির্বাচন কমিশন ভূমিকা পালন করছে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। বাংলাদেশের এই যে সরকার পরিবর্তনে সামরিক বাহিনী বিশেষ ভূমিকা শুরু থেকে নিয়েছে এবং এখনও নিয়ে যাচ্ছে, এবং মাঠে তারা ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করছেন। সামরিক বাহিনীর অফিসার লেভেল থেকে সৈনিকেরা প্রত্যেকে চায় নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু তবুও দেখুন, কেউ কেউ বলছে, কিছু রাজনৈতিক নতুন শক্তি উঠে এসেছে যারা, তারা ইনিয়ে বিনিয়ে বলছে যে নির্বাচন করার কোনো সুস্থ স্বাভাবিক পরিস্থিতি নেই। তারা ছাড়াও এই এনসিপির কিছু নেতা, তাদের এই বক্তব্যের বাইরেও মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক, তিনি এই কথাটি বলছেন, হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই। এই ধরনের কিছু কথা উনি বলছেন। এখন ওসমান হাদি, উনি কি নির্বাচন চান নাই? উনি তো নির্বাচন চেয়েছিলেন। ওসমান হাদি নির্বাচন চেয়েছিলেন বলেই তো উনি ঢাকার 8 আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, স্বতন্ত্রভাবে নেমেছিলেন, কোনো দলের পক্ষ থেকে নামেননি। এখন গল্পটা কোথায়? গল্পটা হচ্ছে খুব শোকার্তভাবে ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলো এবং উনি আর বাঁচতে পারলেন না, এই পৃথিবী থেকে বিদায় নিলেন। এই তরুণ, যে তরুণ নানাভাবে বাংলাদেশের রাজনৈতিক মাঠে চিহ্নিত, কিন্তু কখনো সে অনেক ইতিবাচক কথা বলেছে। তার মধ্যে যেমন বলছিল, একদিন ভিডিওতে দেখেছি, যে কেন আপনারা প্রথম আলো, ডেইলি স্টার এগুলোতে আঘাত করবেন? কেন প্রথম আলোকে আঘাত করবেন? আপনারা সংবাদের মুক্ত যে স্বাধীনতার জায়গাটা বিশ্বাস করেন, দরকার হলে আপনারা এরকম আরও 14টা প্রথম আলোর জন্ম দেন। তাহলে দেখা যাচ্ছে সে যে কথাগুলো বলেছে, তার মৃত্যুর পরে, তার মৃত্যুকে কেন্দ্র করে কিছু মানুষ আছে, রাজনৈতিক ভিন্ন ফায়দা তারা লুটতে চায়, তারা অন্যরকম কথা বলছে। হাদির নাম, হাদির যে নিহত হওয়ার পরিস্থিতিতে যে শোকাবহ ঘটনা, সেইটার উপরে দাঁড়িয়ে ওসমান হাদির জানাজায় বিপুল পরিমাণ মানুষ হয়েছিল। এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে একটা বড় অংশই ওখানে যে স্লোগানগুলো দিয়েছে, সেটা স্পষ্ট প্রমাণ করে যে যারা অতি ইসলামিক চিন্তা, তারা, সেটা হতেই পারে, সমস্যা নাই। কিন্তু ওই শক্তিকে এইভাবে যদি ব্যবহার করার প্রক্রিয়া নেওয়া হয় যে তাদেরকে দিয়ে নির্বাচন ঠেকানো, নির্বাচন হতে না দেওয়ার জায়গায় ঠেলে নিয়ে যাওয়া হবে, সেটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। কেননা নির্বাচন ছাড়া বাংলাদেশের যে নিয়মকানুনগুলো আছে, গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলোকে সচল রেখে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। নির্বাচন হলেই একটা নির্বাচিত সরকারের, এক হচ্ছে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, দুই হচ্ছে সেই নির্বাচিত সরকারের ভেতরের যে পরীক্ষিত এবং পরিণত যে রাজনীতিবিদ, তারা বিভিন্ন দফতর পরিচালনার দায়িত্ব পান মন্ত্রী হিসেবে, তাদেরকে সহায়তা করে। একটা লাইন আপ হচ্ছে রাজনৈতিক শক্তি যেই দলটির থাকে, একদম মাঠ পর্যায় পর্যন্ত ধাপে ধাপে তারা এই রাজধানী, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যন্ত তারা ইতিবাচকভাবে সাপোর্টটা জুগিয়ে যায় কাজ করার জন্যে প্রশাসনকে। প্রশাসন একইভাবে সেক্রেটারিয়েট থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ মাঠ পর্যায় পর্যন্ত যায়। এই যে দুইটা ধারা পাশাপাশি যুক্ত হয়ে রেল লাইনের দুটো রেখার মতন কাজ করে একটি রাষ্ট্র পরিচালনায়।
সেখানে জনগণের ভেতরে যে সুশীল সমাজ থাকে, এই সুশীল সমাজের যারা মুখ্য ব্যক্তিত্বরা থাকেন, শিল্প, সাহিত্য, বাণিজ্য এবং সংবাদপত্র, বিভিন্ন সেক্টরে যে মানুষরা থাকেন যাদেরকে গণ্য করা হয়, তাদের চিন্তাভাবনা, তাদের কণ্ঠস্বর সবটা এই দুটো ধারার সঙ্গে এসে সম্মিলিত করা হয়, করে একটি রাষ্ট্র এগিয়ে যায়। ওই এগিয়ে যাওয়ায় দায়বদ্ধতা থাকে, ওই এগিয়ে যাওয়ায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বিভাগ, সীমান্ত রক্ষাকারী যে বিজিবি আছে, আনসার ফোর্স আছে, তারা সমন্বিতভাবে কাজ করে। এর সাথে স্পেশালাইজ যে বাহিনীগুলো আছে, যেমন র্যাব আছে, সোয়াত আছে, তারা কাজ করতে পারে। অর্থাৎ রাজনৈতিক দিকে নির্দেশনা থাকে রাষ্ট্রটাকে ঠিক মতন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তখন হয় কি, রাষ্ট্রের পুরো কাঠামোতে যেমন করে নিরাপত্তাটা সৃষ্টি হয়, তেমন করে সেই নিরাপত্তার উপর ভিত্তি করে একটি স্থিতিশীলতার ভাবনা তৈরি হয়, মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়। যখন মানুষ দেখে নাগরিকেরা যে জীবন স্বস্তির, যখন তাদের বোধ জাগে যে এখানে রাজনৈতিক অস্থিরতা নেই, তখন এই যে স্থিতিশীল পরিস্থিতিতে রাষ্ট্রে তখন বাণিজ্যিক কার্যক্রমটা সঠিকভাবে চলে। বাণিজ্যিক কার্যক্রম কীরকম? যার কাছে যারা মানে ব্যবসা করেন, যাদের কাছে পুঁজি আছে, তখন তারা পুঁজির নিরাপত্তার জন্য সেই পুঁজিগুলোকে সঠিক খাতে খাতে লগ্নি করেন। কলকারখানাগুলো চালু হয়, যারা হোলসেল, ওখান থেকে খুচরা বাজার পর্যন্ত একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এই পণ্যগুলো সরবরাহটা চলে আসে এবং মানুষেরা যেমন ক্রয় করলে এই যে অর্থনীতির যে একটা গতিশীল যে চাকা আছে, সাইকেলের মতন ঘুরছে এগিয়ে যাচ্ছে, ঠিক অর্থনীতির সেই চাকাটা গতিশীল হয়ে ওঠে। দেশের ভিতরে যখন অর্থনীতির চাকাটা গতিশীল হয়ে ওঠে, তখন বহির্বিশ্বের লোকেরা যারা এই রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যারা বাণিজ্য করতে চায়, নানা ধরনের বাণিজ্য, যে আমদানি রফতানির বাণিজ্যটা, তারা তখন এখানে সাহস পায় এগিয়ে আসার জন্যে, যে এইখানে আমার যে লোকেরা বাণিজ্য করতে সুযোগ পাবে এবং এখানে বাণিজ্যের কোনো নিরাপত্তাটা হুমকি হবে না। অর্থাৎ এই অর্থ লেনদেনের হুমকি হবে না, মুনাফা লেনদেনে হুমকি হবে না। এখানে তারা যদি অধিক মাত্রায় বিনিয়োগ করে, তাদের যে কলকারখানা যেগুলো আমাদের এই ইপিজেডগুলোতে দেওয়া হয়, সেগুলো হুমকির মুখে পড়বে না, সেই জায়গাটা নিশ্চিত হয়ে যায়। এবং সামগ্রিকভাবে দেশজ অর্থনীতি এবং বাইরের দেশের অর্থ সরবরাহ দুটো মিলিয়ে অর্থের যে শক্তিটা, সেটা বিকশিত হয় এবং বাংলাদেশ সেভাবে এগিয়ে যাবে। এবং প্রত্যেক রাষ্ট্রে এই প্রক্রিয়াটি চলে, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা সত্য। এবং এই মুহূর্তে যে একটা জায়গায় থমকে আছে বাংলাদেশের অর্থনীতি, সেইখান থেকে উত্তরণ ঘটবে, এটাই হচ্ছে সত্য। সুতরাং এই নিজের দেশের মানুষের একদিকে যেমন নিরাপত্তা দরকার শারীরিক, তেমনিভাবে দরকার অর্থনৈতিক গতিশীলতা। অর্থনৈতিক গতিশীলতা না থাকলে, যারা আবার দুর্বল অর্থনীতিতে, যারা একেবারেই গ্রাম পর্যায়ে কিংবা বস্তি পর্যায়ে যে মানুষেরা শিক্ষা পাননি, আবার অর্থনৈতিকভাবে একেবারেই খুব দুর্বল জায়গায় চলে গেছেন, আয় হয় না, তারা তখন বিপদগামী হয়। এই বিপদগামী হলে সমাজে যে সংঘাতটা তৈরি হয়, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি বেড়ে যায়। এই নিরাপত্তাটা সামগ্রিকভাবে ক্ষতি করে একটা দেশের। তাহলে নির্বাচনটা আমরা যদি না করতে পারি, তাহলে কি দাঁড়াবে? এই এখনকার প্রক্রিয়ায় যে রাষ্ট্র ব্যবস্থা চলছে, ইন্টারিম গভর্নমেন্ট চলছে, তার সাথে কিছু স্বার্থসন্ধানী মানুষ তারা যুক্ত থাকবে। তারা রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে তাদের আর্থিক যে স্ফীতি বাড়বে, তাদের আর্থিক যে সঙ্গতি সেটা অনেক বিকাশমান হবে, কিন্তু সামগ্রিকভাবে দেশের সমস্ত মানুষের কোনো আর্থিক বিকাশ ঘটবে না এবং তারা নিষ্পেষিত হবে এবং তাদের যে সঞ্চয় সেগুলো ধ্বংস হয়ে যাবে। সেইভাবে বৃহত্তর যে জনগোষ্ঠী, এই 20 কোটি মানুষের যে জনগোষ্ঠী, সমস্ত জনগোষ্ঠী হুমকির মুখে পড়বে। এটা হচ্ছে হিসেব। যদি হুমকির মুখে পড়ে, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গণতন্ত্র আসলে কি?
গণতন্ত্র তো একটা বায়বীয় কোনো বিষয় না, এটি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটা দেশে প্রত্যেকটা নাগরিকের মতামতের যেমন অবস্থা থাকছে, সুযোগ থাকছে, এবং সেই প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষ তার মতন করে তার জীবনযাপন উন্নত করার জন্যে সে এগিয়ে যায়। এখানে তার সন্তানের, একটা পরিবারের লেখাপড়া আছে, একটা পরিবারে কোনো কেউ হয় চাকরি করে অথবা বাণিজ্য করে। তো এই যে জীবনযাপন প্রক্রিয়াটার যে একটা ধারা, সেই ধারাটা গতিশীল হয় এবং নির্ভর হয়ে ওঠে। নির্বাচনের বিপক্ষে যদি কেউ হুমকি তৈরি করে, ইনিয়ে বিনিয়ে কথা বলে, যেমন ধরুন এই মুহূর্তে ওসমান হাদির মৃত্যু নিয়ে সেই কথাটি বলার চেষ্টা করছে যে এই মৃত্যু প্রমাণ করে, তাদের ভাষ্য, এই মৃত্যু প্রমাণ করে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের মতন পরিস্থিতি নেই। হাদি হত্যায় যে আইনি প্রক্রিয়া সেটি সরকার চালু রেখেছে। এর মধ্যে জানা গেছে কে হত্যাকারী, তাকে খোঁজা হচ্ছে ধরবার জন্যে, তাকে ধরার জন্যে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই যে আইনি প্রক্রিয়া সেটা চালু থাকবে, চালু থাকতেই হবে, এবং যখন এই অপরাধীকে ধরা যাবে তাকে বিচারের আওতায় এনে তার যে সর্বোচ্চ শাস্তি সেটা নিশ্চিত করা হচ্ছে প্রশাসনের দায়িত্ব। তো প্রশাসনিক যে দায়িত্ব, আইন শৃঙ্খলা এগিয়ে নেওয়ার দায়িত্ব, সেটা হচ্ছে একটা প্রক্রিয়া। নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশ সমূহ বিপদের দিকে এগিয়ে যাবে। কেননা তা যদি না হয়, এজন্যই বিপদের দিকে এগিয়ে যাবে, তাহলে করে একটি নির্বাচিত সরকার আসবে না। নির্বাচিত সরকার না এলে বাংলাদেশের জনগণের মধ্যে যেই নিরাপত্তার নিশ্চয়তা সেটা তৈরি হবে না। এটা যে একটা স্থিতিশীল সমাজ এবং রাষ্ট্র কাঠামো, সেই জায়গাটা ভঙ্গুর হয়ে উঠবে, মানুষ বিশ্বাস করতে চাইবে না। যারা ব্যবসা করেন তাদের ওই ভরসার জায়গাটা তৈরি হবে না, সুতরাং তারা লগ্নি করবে না। যদি এমন হয় যে ওসমান হাদি নিহত হওয়ার জন্যে যারা এখন ইনিয়ে বিনিয়ে বলছে যে ওসমান হাদির রক্তের উপরে দাঁড়িয়ে আগামী দিনের যে ফেব্রুয়ারির নির্বাচন, সেটার আসলে নিশ্চয়তাটা থাকছে না, এটা হলে একটা আসলে সুযোগ সন্ধানী চিন্তা। তারা চায় নির্বাচন ছাড়াই এমন একটি সরকার গঠন করতে, যেই সরকারের মধ্য দিয়ে তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকবে না। আসলে জনগণের কাছে যদি জবাবদিহিতা না থাকে, তাহলে একটি রাষ্ট্র তার সুশাসনটা তৈরি হয় না। সুশাসন বলতে প্রত্যেকটা জনগণের নিরাপত্তা, ধর্ম বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে, এখানে কোনো বয়সেরও ভেদাভেদ নাই, সব মিলিয়ে একেবারে যে পুরো জনগোষ্ঠী, তার ভিতরে যে পরিবারগুলো আছে, সেই পরিবারের যে নানা ধরনের অর্থনৈতিক প্রক্রিয়া, সেইটি সচল আর হতে পারে না সহজে। যারা খুব অর্থনৈতিকভাবে শক্তিশালী তাদের কথা আলাদা, কিন্তু আমাদের দেশে এই যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ভীষণ নিম্নবিত্ত, যাদেরকে আমরা মার্জিনালাইজড বলি অর্থনৈতিকভাবে, নুন আনতে পান্তা ফুরায়, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যে অর্থ পায় সেটা দিয়ে তারা দিন যাপন করে, এই মানুষগুলোর যে অধিকার, সেই অধিকার বিঘ্নিত হবে। সুতরাং নির্বাচনে একমাত্র একটি প্রক্রিয়া, অন্যান্য নিয়মতান্ত্রিক আধুনিক রাষ্ট্রে যেরকম, একইভাবে বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে সকলে ওই জায়গায় এক সুরে কথা বলা দরকার যে এখানে একটি সঠিক কার্যকর নির্বাচন দরকার, যে নির্বাচন আমরা বলি ফ্রি অ্যান্ড ফেয়ার। এখানে কোনো এমন কৌশল খাটাবার কেউ যেন সুযোগ না পায় যে গুন্ডা পান্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স দখল, ব্যালট পেপারে সেল মেরে নিজের প্রার্থীর পক্ষে নির্বাচনী ফলাফল আনা, এখানে এমন যেন না করার কেউ সুযোগ পায়। সেই ধরনের একটি সঠিক নির্বাচন বাংলাদেশে দরকার, এবং অবশ্যই নির্বাচন দরকার। কোনোভাবেই ওসমান হাদির হত্যা, তার প্রয়াত হওয়ার ঘটনাকে মিশিয়ে দেওয়ার সুযোগ নাই যে নির্বাচন করা যাবে না। ওসমান হাদি, তার যে হত্যা, সেটার ন্যায় বিচার দরকার, সুবিচার দরকার। সেখানে যে হত্যায় যুক্ত
আসামি, অপরাধী, তাকে গ্রেফতার করা, তার বিচার করা, এটি হচ্ছে প্রশাসনের সম্পূর্ণভাবে একটি আইনি প্রক্রিয়া। আর নির্বাচন হচ্ছে আরেকটি প্রক্রিয়া, যেটার মধ্য দিয়ে বাংলাদেশে একটি সঠিক সরকার আসবে, যারা এই জনগণকে সঠিকভাবে সামনের দিনে এগিয়ে নিয়ে যাবে। আমরা নির্বাচনের সমর্থনে এই মানুষগুলি একত্রিত হই। ভালো থাকুন সকলে, শুভেচ্ছা, শুভকামনা। আমার কথা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপার সাবস্ক্রাইব করবেন।